অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। কি করব মানে লাস্টটুকু তো রজনী পোহায় চলে যেও না, রজনী পোহায়। এখানে রাখ, এখানে রাখ। আরে হ্যাঁ চলে যেও না, রজনী পোহায় চলে যেও না, রজনী পোহায়। মাতাল ফাগুন রাং, এটা কি করে ধরবো? দাঁড়া, আমি ধরে নিচ্ছি। হ্যাঁ তুমি আরেকবার করবে, তাহলে আমি ধরে নেবো। চলে যেও না, রজনী পোহায় চলে যেও না, রজনী পোহায়। মাতাল ফাগুন রাঙা আগুন মেশায় আবির, রে লুকোচুরির এমন খেলা কোথায় পাবি রে? মাতাল ফাগুন রাঙা আগুন মেশায় আবিরে, লুকোচুরির এমন খেলা কোথায় পাবি রে? পানির পাতায় খয়ের মেশে ধুলোয় মিশে রোদ, মেলামেশায় কোথায় হারায় মনের চাবি রে? আলুক শালুক জল কুটুম চেনার ছল, বুকের গহীন ছোট বহিন জোনাক মফস্বল, তাকে লুকিয়ে ছুঁই তাকালে তুই ঠাহর যাবি রে, মনের চাবি রে কোথায় পাবি রে? একদম ফুল মার্কস নিয়ে স্যার পাশ করে গেছে, ওদেরকে পাশ করিয়ে দিল। আমরা অপেক্ষায় থাকবো, আপনারা অপেক্ষায় থাকুন যে গানটা আসছে এবং ছবিটারও। নমস্কার, আজকে টলি টাইমে যে আড্ডাটা হবে সেটা হচ্ছে ফুলপিসি ও এডওয়ার্ড। এইটা মোটামুটি লাইনটা শব্দটা নামটা আমরা জেনে গেছি, আজকে গল্প করবো এর গানগুলো নিয়ে। এই ছবির গানের দায়িত্বে যিনি রয়েছেন জয় সরকার, জয়দার সাথে আলাদা করে কিছু প্রশ্ন যেগুলো আছে সেগুলো পরে আসবো, কিন্তু যেটা প্রথম লাগবে সেটা হচ্ছে ওদের পরিচয়টা। আমার মনে হয় তুমি আজকে ওদের পরিচয়টা দাও। আমার খুব আনন্দ হচ্ছে ওদের সাথে পরিচয় করিয়ে দিতে। ওরা নবাগত, কিছুটা নবাগত, কিন্তু তিনজনেই খুব গুণী শিল্পী। তিনজনেই গেয়েছেন এই ছবিতে। আমার বাঁদিকে রয়েছে সুতীর্থ, তারপরে রয়েছে বনি, তারপরে রয়েছে অনস্মিতা। আমরা সবাই নাম দিয়ে আজকে পরিচয়টা পেলাম, এবার গল্পে ঢুকবো। যারা আগে যেটা তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে উইন্ডোজের ছবিতে গান গাওয়া এমনি বোধহয় এখন একটা বেঞ্চমার্ক হয়ে গেছে, যে গানটাই আসে মোটামুটি ভাইরাল, এই শব্দটার সঙ্গে পরিচয়। এবং অলরেডি যে গানটা আমরা দেখছি 1 মিলিয়ন তো ক্রস করে গেছে। এই গানগুলো যখন তৈরি হয় এবং নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করো, আমরা জানি যে অরুণিতার গানও একই রকমভাবে এখনও অতটাই ভালোবাসা পাচ্ছে, তোমার কাছেই ওর প্রথম ছবির গান ছিল, নতুন নতুন তিনজনকে সঙ্গে নিচ্ছ। এই সাহসটা পাও কি করে যে একটা এই রকম ব্র্যান্ডের কাছে নিয়ে এসে নতুন ছেলে মেয়েদেরকে দিয়ে দেওয়া, যে ওরা তো পরিচয়টা পাচ্ছে, সেই সাহসটা কি করে পাও? আচ্ছা, প্রথমেই বলি ভাইরাল শব্দটায় আমার খুব আপত্তি আছে, বা ভাইরাল শব্দটা আমি খুব একটা পছন্দ করি না। ওর থেকে দীর্ঘস্থায়ী বিষয়টা আমার কাছে অনেক বেশি যুক্তিযুক্ত, বা মনে হয় একটা গান যদি বহুদিন ধরে থেকে যায় মানুষের মনে, সেটাই আসল সাফল্য। আর ভাইরাল মানেই কি, মানে ভাইরাল জ্বরের মতো হঠাৎ করে হলো আবার পড়ে গেল, সেটা একদমই চাই না। হ্যাঁ, মানুষজন ভালোবাসছেন আমাদের এই ছবির গান, আর আমার খুব আনন্দ হয় নতুনদের সঙ্গে কাজ করতে, কারণ আমাদের বাংলাতে না সঙ্গীত প্রতিভার অভাব নেই। মানে সারা ভারতবর্ষের মধ্যে এটা অদ্ভুত একটা ব্যাপার, দীর্ঘদিন ধরে বাংলার মাটি থেকে যে পরিমাণ গায়ক গায়িকা, মিউজিশিয়ান, মিউজিক ডিরেক্টর, গীতিকাররা এসেছেন, সারা ভারতবর্ষের কোথাও বোধহয় এতটা হয় না। তা ওরা প্রত্যেকেই প্রতিভাবান, আর আমি সবসময় চেষ্টা করি নতুনদের সঙ্গে কাজ করার, পুরনোদের সাথেও কাজ করি, বা যারা নামি তাদের সাথেও কাজ করি, কিন্তু এটা আমার একটা দায়িত্বের মধ্যেও পড়ে। সেটা তখনই সম্ভব হয় যখন প্রোডাকশন হাউস বা ডিরেক্টররা সাপোর্টিভ হন। তা উইন্ডোজের ক্ষেত্রে সেটা আমার সবথেকে ভালো লেগেছে, যেটা
সেটা হচ্ছে যে ওরা কোনোদিন নামের পেছনে দৌড়তে চান না, ওরা গানটাকে গুরুত্ব দেন, সেই গানটাকে প্রমোট করেন এবং সেই গানটা ভালো গাওয়া হয়েছে নাকি সেইটা দেখেন, বা ভালো কম্পোজিশন হয়েছে নাকি। এইভাবে অনেকেই উইন্ডোজের হাত ধরে আজকে লাইমলাইটে এসেছেন এবং একটা ভালো জায়গা পেয়েছেন। তা ওদের ক্ষেত্রেও এরা তিনজনেই এই ছবিটাতে কিন্তু স্ক্র্যাচ গেয়েছিল। মানে আমাকে বলা হয়েছিল, যেহেতু জানুয়ারি মাসে শুটিং ছিল, ডিসেম্বর মাসটা জুড়ে আমি গানগুলো তৈরি করেছিলাম, কারণ শুটিংয়ে প্রত্যেকটাই গান দরকার ছিল। অনেক ক্ষেত্রে হয় কি, পরে কোনো একটা কোলাজ শ্যুট করে নেওয়া হলো, পরে একটা গান ইউজ করা হলো, পরে কম্পোজ করা হলো, কিন্তু এক্ষেত্রে সেটা ছিল না, আগের থেকেই গানগুলো লিপে ছিল এবং ওই সিচুয়েশনে গানগুলো চললে শুটিংটা অনেক বেটার হয়। তা ওই জন্যে তখনই আমি ওদের দিয়ে স্ক্র্যাচগুলো গাইয়েছিলাম এবং ওরা তিনজনেই এত সুন্দর গেয়েছে এবং সেইটার উপরেই শুটিং হয়েছে। সবারই খুব, সেটা শুধু নন্দিতাদি বা শিবু নয়, ইউনিটের সবারই খুব পছন্দ হয়েছিল ওদের গাওয়া। তা তাতে আমার কাজটা আরও সুবিধা হয়েছিল, যে ওদের গানটা থাকলে আমি সব থেকে খুশি হই। তা সেক্ষেত্রে আমি এই সহযোগিতাটা পেয়েছি। যেটা দাদা বললেন যে স্ক্র্যাচ থেকে একদম অরিজিনালি তোমাদের গলাটা শুনতে পাওয়া যাচ্ছে, প্রথমে ধরো তোমাদের কাছে ছিল যে আমরা তো একটা স্ক্র্যাচ গিয়েছি, তারপর যখন খবরটা গেল যে না এই তোমাদের গলাটাই থাকছে, তখন কি মনে হলো? আচ্ছা, প্রথমে তোমার থেকে। আমি অ্যাকচুয়ালি স্যারের সাথে আগে বেশ কয়েকটি মানে স্ক্র্যাচ গিয়েছিলাম, তো কাজ করেছিলাম। তো একইভাবে এটাও বলে, স্যার একটা স্ক্র্যাচ তোমার গাইতে হবে, একটু এসো। তো গিয়েছিলাম, তো গিয়ে চলে এসেছি। তো কোনো এক্সপেকটেশন তো ছিলই না, মানে অ্যাজ ইউজুয়াল যেরকম মানে হয় আর কি। তো স্যার হঠাৎ করে একদিন ফোন করে বলছে, তোমার না ভয়েসটা একটু আগে যেটা স্যার বললো যে ওদের ভালো লেগে গেছে, তো মনে হয় এটা তোমাদের এটাই ইউজ করতে পারে ওরা। আমি বললাম বাহ, ভালো। তো তারপর একদিন রাতের বেলা হঠাৎ করে স্যার ফোন করে কনফার্ম করে যে হ্যাঁ তোমার ভয়েসটাই থাকছে, ওটাই হয়েছে। এটা আমার কাছে এটা বিশাল বড় একটা পাওয়া, তার কারণ আমি ছোটোর থেকেই মানে জয় স্যারের গান বাজনা শুনে বড় হয়েছি। তো এখন ওনার একটা কম্পোজ করা গান আমি গাইছি, শ্রীজাতদার লেখা, মানে এটা যে আমার কাছে কি বড় প্রাপ্তি, এটা মানে দু একটা কথায় জাস্ট বললেও কম বলা হয়। তো এই আর কি, মানে সবার ভালো লাগছে, এটা খুব আনন্দের বিষয় একটা আর কি। তো প্রথমে তো যখন স্ক্র্যাচটা গিয়েছিলাম তখন তো গিয়েছি, জানতাম না মানে কিসের গান বা কোথাকার গান। তো তারপরে যখন বলল যে জয় আঙ্কেল বললো যে তুই আয়, আবার তুই আরেকবার গা গানটা, তোরটা হয়তো রাখতে পারে, হয়তো থাকবে, তুই আয়। তো আমি বললো যে এই কারেকশানগুলো করবি। তো আমি গেলাম, দিয়ে তারপরে জয় আঙ্কেলই গাইয়েছে বাড়িতে, মানে না বললেই নয়, যেটা যে মা খুব গাইড করেছে আমার এক্সপ্রেশন নিয়ে, সব কিছু নিয়ে। তারপরে স্টুডিওতে জয় আঙ্কেল, বাবা মানে গৌতম বাসু, দুজনেই খুব গাইড করে গাইয়েছে। তো তারপর এইটা মানে অনেক বড় পাওয়া, যে যাদের সিনেমা দেখেছি, ছোট থেকে দেখেছি, সমস্ত সিনেমার নাম করা এত ভালো ভালো সিনেমা, বাংলা সিনেমা, তাদের সিনেমায় গান গাওয়া, এটা একটা মানে অনেক বড় প্রাপ্তি। তো তারপরে জয় আঙ্কেলের সাথে তো মানে অনেক ছোট থেকেই পরিচয়, আর জয় আঙ্কেলের সুরে গাওয়া আর শ্রীজাত স্যারের লেখায়, মানে আমার কিছু গান এত প্রিয় আছে, সেই গানগুলো যে লিখেছে তার কথায় গাওয়া, এটা যে কত বড় একটা ব্যাপার। তো খুবই ভালো লেগেছে। আর যেদিন গানটা বেরিয়েছে সেদিন অন্যরকমই নার্ভাসনেস ছিল, এক্সাইটমেন্ট ছিল, এখনও নার্ভাসনেস আছে যে কি হবে, সিনেমায় কীরম লাগবে গানটা শুনতে, হলে যখন শুনবো তখন কীরম লাগবে। তো ওই সব মিলিয়ে খুব এক্সাইটেড, খুব আনন্দিত। এই ভীষণ উত্তেজিত রয়েছে ওর মধ্যে। সবটাই ওরা প্রায় বলে দিয়েছে, আমার নতুন করে খুব একটা বলার নেই। আমারও সেম ফিলিং, আমার প্রথম পুরো গোটা একটা গান সোলো গাওয়া এই সিনেমার জন্য। এবং ওদের মতন আমারও জয়দার সাথে অনেক বছরের পরিচয়, অনেক কাজ আমরা করেছি, জয়দা করিয়েছে আমাদের দিয়ে, কোরাসের কাজ, ব্যাক ভোকালসের কাজ। এটাও স্ক্র্যাচ গাইবার সময় সেরকম একটা কিছু মাথায় ছিল না, আলাদা করে কিছু ফিল করিনি তখন। আচ্ছা, স্ক্র্যাচ গাইতে এসেছি, স্ক্র্যাচ গিয়ে চলে গেছি। তারপরে আবার
ফোন গেল যে ওই একই ব্যাপার যে তোমার ভয়েসটাই থাকছে, তোমাকে আবার একটু ভালো করে গাইতে হবে। তো তখনও ঠিক আছে গেয়েছি, কিন্তু তারপরে ফাইনালি যখন জয়দা বলল যে গানটা না অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে ফাইনালি কিন্তু ওটা থাকছে, এবং ফাইনালি যখন গানটা লঞ্চ হলো কিছুদিন আগে, তো তখন তো একটা আলাদা আলাদা একটা ফিলিং, যেটা কিছু কথায় হয়তো বোঝাতে পারবো না। কারণ এরকম একটা ব্যানারে আমার প্রথম সোলো কাজ, সেটা একটা বিশাল প্রাপ্তি। জয়দা শ্রীজাতদার দুজনের মিলিত একটা প্রয়াস, দুজনের একটা কম্পোজিশন, সেইটা গাইতে পারছি, সেটা একটা বিশাল প্রাপ্তি। এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে পর্দায় যার লিপে আমার গানটা ব্যবহার হয়েছে, তিনিও একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং একজন অ্যাক্ট্রেস, তো সেইটাও আমার কাছে বিশাল একটা প্রাপ্তি। সব মিলিয়ে খুব আনন্দের একটা ফিলিং। বোঝা যাচ্ছে যে ওরা ভীষণ উত্তেজিত আর কি। এটা যে একটা বিষয় যে স্ক্র্যাচ যখন গাইলে আর তারপর যখন জয়দা ফোন করে বললো যে এবার একটা অন্যভাবে গাইতে হবে কারণ এটা থাকছে, তখন কি একটু বেশি মন দিয়ে গাওয়া হয়েছিল ব্যাপারটা? 100 বার। তখন তখন আরও দায়িত্বটা বেড়ে যায়, তখন আরও নার্ভাসনেসটাও বেড়ে যায় যে এবার কি হবে, মানে স্ক্র্যাচটা তো ঠিক আছে গিয়েছি, হয়ে গেছে, কিন্তু এবার যেটা হবে সেটা তো একদম ফাইনাল, মানে পরীক্ষায় পাশ ফেল করার মতন। তো সেটা নিয়ে ভীষণ টেনশন ছিল যে আদৌ পারবো কি না, আদৌ উতরে যেতে পারবো কি না। কিন্তু সেটাতে জয়দা ভীষণভাবে হেল্প করেছে, ভীষণ সাপোর্ট, ভীষণ একটা মেন্টাল বুস্ট আপ। আর সবসময় যেটা জয়দার কাজে আমরা পেয়েছি, যারা আমরা কাজ করেছি, যে স্টুডিওর মধ্যে এত সহজ একটা এনভায়রনমেন্ট তৈরি করে রেখে দেয় যে মনে হয় না যে আমরা কঠিন কঠিন কাজ করছি। তো এই ক্ষেত্রেও তাই ছিল, ভীষণ ইজি একটা, ভীষণ ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ারের মধ্যে কোথা দিয়ে যে গানটা গাইয়ে নিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। তো সেরমভাবে হয়ে গেছে আর কি। যারা এই ছবিটা আপাতত আমরা যেটুকু দেখলাম ট্রেলারে, সেটা হচ্ছে যে খুব যে একদম যেভাবে সিনেমা আমরা দেখি সেরকমটা নয়, একটু আলাদা। যখন এটার গানের দায়িত্ব তোমার কাছে আসলো, তুমি কীভাবে নিজেকে অন্য ছবির গানের থেকে আলাদা করলে? কারণ অনেক রকমভাবে কাজ করো তুমি, এই সিনেমাটার ক্ষেত্রে কীভাবে নিজের কাজটাকে আলাদা করার প্ল্যান করলে? দেখো, প্রথমেই বলি আমি অত ভেবে চিন্তে কাজ করি না। আর আমাকে নন্দিতাদি এবং শিবু প্রথম যেদিন ডাকেন, এই উইন্ডোজের গ্রাউন্ড ফ্লোরে আমরা বসে প্রথম মিটিং করেছিলাম। আমি তো উইন্ডোজের সাথে আগে কাজ করেছি, অনেক দিন গ্যাপে এই কাজটা হলো, প্রায় 12-14 বছর তো হবেই। আমি মুক্তধারায় কাজ করেছি, অলিক সুখের একটা পার্ট ছিলাম, প্লাস নন্দিতাদি আর শিবুর একটা খুব প্রিয় ছবি আমার অ্যাক্সিডেন্ট, তার পুরো স্কোরিং করেছিলাম, গান, বিজিএম, সমস্ত কিছু। তা আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক তো সবসময় একটা খুব আন্তরিক সম্পর্কই ছিল। এবং নন্দিতাদিও বলতেন, শিবও বলতেন যে তোমার পাওনা আছে একটা, তা সেই পাওনাটাই হচ্ছে এইটা, ফুলপিসি ও এডওয়ার্ড। তা প্রথম যেদিন মিটিং করলাম সেদিনকেই আমাকে এমনভাবে গল্প বলা হয়েছিল এবং চরিত্রগুলো বলা হয়েছিল, জিনিয়া গল্পটা লিখেছে, পুরো বিষয়টা তৈরি করেছে, সৃষ্টি করেছে। তা সব কিছু মিলে তখনই আমি ছবিটার মধ্যে ঢুকে গেছিলাম। এটার জন্য যে আলাদা এফার্ট লাগে সেটা নয়। আর ওরা বুঝেই ডেকেছে আমাকে যে এটা আমার জোন এবং শ্রীজাতর জোন। এই যে ধরনের গান বাজনা এটাতে রয়েছে, মানে এটাতে সেম ক্লাসিক্যাল টাচ রয়েছে, খুব মিষ্টি মেলোডি রয়েছে, বাংলার লোকসঙ্গীত রয়েছে, তার মধ্যে কত্থক আছে। তা আমার কোনো অসুবিধা, মানে আমাকে কিছু চেঞ্জ করতে হয়নি, মানে আমি যেটা সেটাই বেরিয়েছে আমার গান দিয়ে। তাই এটা আমি ডিরেক্টরদেরই কৃতিত্ব দেব যে তারা আমি প্রথম দিকটা না কিছু ভাবি না, জানো তো। আমি যখন প্রথম আসি আমার একটা খুব একটা পজিটিভিটি কাজ করে তখন, যে যেটা হতে চলেছে সেটা খুব ভালো কিছু একটা হতে চলেছে, এর বাইরে আমি কিছু ভাবি না। কিন্তু তারপরে যেভাবে আমাকে ব্রিফ করা হয়, এবং শিবুজি যেদিন আমাকে শ্রীজাতকে স্ক্রিপ্টটা শোনালো, শিবু এত সুন্দর স্ক্রিপ্ট শোনায় এবং তখন যেভাবে বোঝায়, তাতে ওই ভেতরে ঢুকে যায় বিষয়টা, প্রত্যেকটা চরিত্র, ছবিটার চরিত্র, ছবিটাতে কখন কি চাওয়া হচ্ছে সেইটা। তা ওই এক্সট্রা এফার্ট কিছু নয়, ওরা জানে যে আমাদের মধ্যে এইটা আছে, ওরা সেইটাকে এগিয়ে, মানে আমাকে জাস্ট স্টার্ট করে দিয়েছে, স্টার্ট সুইচটা অন করে দিয়েছে, বাকিটা হয়ে গেছে। এখন এমনিতেই বলা হয় যে বাংলা ছবির
পাশে দাঁড়ান। কেউ এটাকে বেশিরভাগ সময় খারাপ শব্দেই ব্যবহার করা হয়, মজার ছলে ব্যবহার করা হয়, কিন্তু এটা তো সত্যি কথা যে যে টাকা খরচ করা হয় একটা বাংলা ছবির ক্ষেত্রে, এবং এখনও বেশ কিছু লোকজন আছে যারা বাংলা ছবিতে বাংলা গানটাকেও একটা অন্যভাবে দেখে, তার মধ্যে উইন্ডোজ, যারা গানটাকে অন্যভাবে নিয়ে কাজ করতে চায়। তোমরা যখন মিউজিক ডিরেক্টর হিসাবে কাজ করো এবং নতুন ছেলে মেয়েদের নিয়ে কাজ করো, আজকের ভবিষ্যৎকে কি কতটা সাহস দিতে পারো? যে বেশিরভাগ লোকজনই থাকে যে আমার একটা গলা থাকবে একটা গানে, আমি একটা ছবিতে প্লেব্যাক করব, এটা তো থাকে সব। মিউজিক ডিরেক্টর হিসাবে তো এইটাও একটা দায়িত্ব বর্তায় নতুন প্রজন্মের কাছে, তুমি সেটা কিভাবে করো? হ্যাঁ, এটা সবসময় যে সবার জন্য সব কিছু করার সুযোগ আসে এটা তো হয় না, কিন্তু আমার কাছে অনেক নতুন নতুন ছেলেমেয়েরা আসে কিভাবে চলবো। এবার ব্যাপারটা হচ্ছে যে সুযোগ তো সবার জন্য একরকমভাবে সবসময় আসে না, সব কিছুর একটা সময় আছে, কিন্তু সেই সময়ের জন্য প্রস্তুত থাকাটা খুব জরুরি। এবং সেই প্রস্তুতিটা কি না, প্রথম কথা একটা প্রতিভা তো থাকতেই হবে, তারপর সঠিক গুরুর কাছে শেখা, সঠিকভাবে চর্চা করা, নিজে ফোকাসড থাকা এবং একটা লং টার্ম প্ল্যান রাখা যে আমি আজকে থেকে গান গাওয়া শুরু করলাম, আমি 1 বছরের মধ্যে আমি স্টার হয়ে যাব, এই মানসিকতাটা রাখলে তো হয় না, অপেক্ষা করতে হয়। আর যার মধ্যে কোয়ালিটি আছে সে একদিন না একদিন সুযোগ পাবেই। খুব ছোট ফ্রেমের মধ্যে এটা দেখা উচিত নয়। তা আমি সেইটাই বোঝার চেষ্টা করি, মানে সেটাই বোঝানোর চেষ্টা করি, কারণ আমার নিজের ক্ষেত্রেও আমার 28 বছর সুরকার হিসেবে এবছরটা, তা আমি কোনো দিন না ওরকম টার্গেট সেট করে করিনি, আমি এনজয় করেছি গান বাজনাটা, আমি আনন্দ করেই করতে চেয়েছি। মাঝখানে একটা পিরিয়ড গেছে যে আমি খুব মানে হিসেব করতাম তখন যে আমার কাছে কাজ আসছে কি আসছে না, এলে কোথা থেকে কাজ আসছে, আমার জায়গায় তাহলে অন্য কাউকে নিচ্ছে, এইসব নিয়ে ভাবতাম। সেটা একটা ছোটো স্প্যান গেছে আমার, সেটা অস্বীকার করার মানে অস্বীকার করতে চাই না আমি, কিন্তু তারপরে না আমি তখন নিজেকে যেভাবে আবার প্রস্তুত করেছি যে আমি তো গান বাজনা করতে এসেছিলাম আনন্দের জন্যে, আমি তো এটার থেকে রোজগার করব, নাম করবে, এইগুলোর জন্য আসিনি। আমি মিউজিকটা যে কাজটা ভালোবেসে করা যায় সেটা কোনো দিন ঠকায় না। তা আমি তখন আমি সবাইকে এইটা বলেই ইন্সপায়ার করি, দেখো আমাদের এখানে যে পরিমাণ প্রতিভা আছে সেই পরিমাণ তো কাজ নেই, আমারই বা কটা কাজ আছে। আমার যদি মানে বছরে কাঁড়ি কাঁড়ি ছবিতে আমি সুর করতাম তখন একটা ছিল, সুযোগ ছিল, কিন্তু এখন মিউজিক ইন্ডাস্ট্রিটা এমন হয়ে গেছে, এখন রেকর্ডিং কোম্পানিগুলো সাপোর্ট পাওয়া যায় না, নতুন ছেলে মেয়েদের তারা ইন্ডিপেন্ডেন্টলি যে কাজ করবে সেই সুযোগটা তারা পায় না, তারা কনফিউজড হয়ে যায়। তখন আমি এটাই বলি যে অপেক্ষা করো আর কাজটাকে ভালোবেসে করো, ভালোবাসাটা থাকলে তোমাকে এটা ফেরাবে না কোনো দিন, আর সুযোগ যেটা আসবে সেই সময়টার জন্য প্রস্তুত থাকা উচিত। এই যে আমাদের যখন সুযোগ আসছে না, এটাও কিন্তু আমাদের একটা মানসিক প্রস্তুতির মধ্যে রাখতে হবে যে যে সময়টা আমার কাছে কাজ নেই বা অন্যরা কাজ করছে আমি সেখানে পাচ্ছি না সুযোগটা, এইগুলো কিন্তু এই কেরিয়ারের একটা পার্ট আর কি। সেটা খেলাধুলোর ক্ষেত্রেও তাই হয়, সবাই একটা ধরো একটা টিমে যখন 11 জন সুযোগ পায় না তো অনেক অনেক বেশি, তা সেক্ষেত্রেও তো তারা ফোকাস রাখতে পারে। তো ফোকাসটা রাখতে হবে এই ভালোবাসার জায়গা, এবং এই অপেক্ষাটাও কিন্তু একটা রেয়াজ, হ্যাঁ এটাও একটা সাধনা, এটা শিখতে হয় এবং নিজের প্রতি বিশ্বাসটা রাখা খুব জরুরি। তা আমি নিজে যেটা ভাবি সেইটাই আমি সবাইকে বলার চেষ্টা করি। স্ক্র্যাচটা করলে তখন কি ভাবলে, আর যখন এটা ছবির জন্য গাইলে, যেটা তুমি বলছিলে যে আমি আরও ভালো করে গাইলাম, সেটা তো অন্য জায়গায় সেটা মোটিভেশন দেয় যে আমি ছবিতে গাইছি, কিন্তু গান গাওয়ার সময় টেকনিক্যালি আর তোমাদের কি কি মাথায় রাখতে হয়? সিনেমার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে একটা সিচুয়েশন, সেটা একটা মানে গানটার পিছনে একটা পিকচারাইজেশনের একটা আইডিয়া থাকে যেটা আমার নিজের নয়। না, আমি যদি একটা ইন্ডিপেন্ডেন্ট গান আজকে নিজে তৈরি করে গান গাই তাহলে সেটা আমার কনসেপ্ট, আমার ব্যাপার, আমার ভাবনা, কিন্তু আমি যখন একটা সিনেমার জন্য গাইছি সেটা একজন ডিরেক্টর ভেবে রেখেছে যে এই সিচুয়েশনে এই গানটা হবে। তো যখন এই গানটাও আমি যখন অ্যাজ আ স্ক্র্যাচ গিয়েছিলাম তখন তো আমার কাছে সেরকম কোনো আইডিয়া ছিল না, জাস্ট গানটার একটা ওভারঅল একটা আইডিয়া নিয়ে আমি গেয়েছিলাম। কিন্তু যখন আমি ফাইনালি গাইলাম তখন কিন্তু পিকচারাইজেশনটা হয়ে গেছে অলরেডি, তো ওইটা আমার সামনে চালিয়ে দেওয়া হয়েছিল। তো আমি দেখে দেখে
মানে ওনার লিপটা দেখে, ওনার এক্সপ্রেশনটা দেখে আমার যতটা মডিফাই করলে, আমার যতটা গলাটাকে ডায়নামিক্সটা আনলে যতটা ম্যাচ করানো যায়, যতটা সম্ভব সেটা আমি করার চেষ্টা করেছিলাম। এবং জয়দা এবং গৌতমদা সেরমভাবে গাইড করে দিয়েছিল যে এই দেখ এখানে না লিপটা এরমভাবে করেছে, তো তুইও এরমভাবে গা। সেই জিনিসটা একটা আইডিয়া পাওয়া যায়, তো সেইটাকে মাথায় রেখে গাইবার চেষ্টা করেছি ফাইনালি। আমি বনির কাছে পরে আসছি, কারণ বনি হচ্ছে একটু হলেও ওদের থেকে গানের জায়গায় সিনিয়র অলরেডি। বোধহয় ওর একটা ছোট্টখাটো হলেও একটা আছে। সুতীর্থর কাছে যাব, সেটা হচ্ছে যে এই যেটা জয়দাও বলছিল যে নতুন ছেলে মেয়েদের ভেসে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে, কারণ গাইড করার লোক কম থাকে। সেখানে যখন ছবিতে গান গাওয়ার একটা সুযোগ হলো, এর পরের প্ল্যানটা কি, যে এর পরে কি করব? দেখো, গান বাজনা আমি যবে থেকে করা শুরু করেছি, মানে বাড়িতে ধরো শিখে, আমার অ্যাকচুয়ালি প্রথম থেকেই এটাই ছিল মাথায় যে আমি গান গেয়ে অনেক ফেমাস হয়ে গেলাম বা এরকম কিছু নয়। মানে অ্যাকচুয়ালি আমার না ভালো কম্পোজিশন গাইতে ভালো, আমার এটা এখনও আছে এবং আমি আরও চাই যাতে আমি ভালো ভালো কম্পোজ করা গানগুলো গাইতে পারি, এটা আমার টার্গেট সবসময় থাকে। আর এমনি তো যখন সেটা স্ক্র্যাচ হোক বা ফাইনালি গাইছি, সেটা আমি কি করি, আমি মাথাটা একদম ফাঁকা করে স্টুডিওতে যাই। কারণ আমি দেখেছি আমি যখনই কিছু চিন্তা করে যাচ্ছি বা কিছু ভেবে করার চেষ্টা করছি, সেটা না স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে না, মানে একটা কোথাও আটকে যাচ্ছে। ওই জন্য আমি কিছু কিছু সময় এখন করি যেটা, মাথাটা ব্ল্যাঙ্ক রেখে যাই, ওয়ার্ম আপ করে যাই, স্কেল ওয়াইজ যেরকমভাবে করতে হয় সেরকমভাবে স্টুডিও স্যার গাইড করে দিলেন বা যে ডিরেক্টর আছে সে বলে দিলেন, তো সেটাকে জাস্ট ফলো করার চেষ্টা করি। এই জন্য মাথাটা পুরো ব্ল্যাঙ্ক থাকে আমার। তো পরবর্তীকালে এই একই থাকবে, মানে মেন্টালি এইভাবেই মানে এগোতে চাই এবং আরও শিখতে চাই। শেখার তো কোনো শেষ নেই, আরও মানে শেখার উপর আর একটু জোর দিতে চাই। মানে আমার এখনও অনেক কিছু শেখার বাকি আছে, তো ওটা এখন প্ল্যান আছে। পরবর্তীকালে গান গাইছি বা সিনেমায় হচ্ছে বা কোথাও, সেটা তো পরে সময় বলবে, সেটা আমি জানি না, এখন বলতে পারছি না। তো আমি এখন বেসিক্যালি এইটাই ভাবছি, মাথায় আমার এখন এটাই চলছে। পরেরটা পরে দেখা যাবে, আমি নিজের কাজটা তো করে যাই, তারপর দেখা যাবে ভালো মন্দ যা হয় হবে। আচ্ছা, এবার যেটা তোমার কাছে জিজ্ঞেস করার, যে ওদের যেমন একদম প্রথমবার প্লেব্যাক, সেই অভিজ্ঞতাটা মোটামুটি হয়ে গেছে। এই যে নতুন করে গান আবার জয়দার সঙ্গে, এর আগেরটা একটা জয়দার সঙ্গে কাজ ছিলই, তারপরে আবার জয়দার সঙ্গে কাজ হলো, দুটো জয়দার কি আলাদা হলো এই কদিনে? না, অ্যাকচুয়ালি দেখতে গেলে মানে সত্যি বলতে দিদি আর দাদা কিন্তু আমার থেকে অনেকটা সিনিয়র। মানে গান বাজনার ক্ষেত্রে আমি যেই সময় গিয়েছি সেই সময় আমি খুবই মানে কম ছোট, খুবই মানে কোনো বুদ্ধি যা বলছে সেটা গাইছি, খুবই ছোট তখন। তো সেইটাকে অ্যাজ আ প্লেব্যাক পোর্ট্রে করা যায় কি না আমি জানি না, কিন্তু হ্যাঁ একা গিয়েছিলাম তখন, তো অত বুঝিনি তখন, ছোট্ট এসে গিয়েছি একটু আধটু যেরকম গিয়েছি। হ্যাঁ এইটা অনেক মানে ভেবে চিনতে গিয়েছি। যেমন আমি সুতীর্থদাকে বেসিক্যালি মানে প্রথমে যখন আমার কাছে মানে আমাকে গাইতে বলা হয়, তো আমি সুতীর্থদারটাই শুনেছি, সুতীর্থদার স্ক্র্যাচটা। তো ওইটা শুনেই আমি ওটা ফলো করছি, না না আমাকে ভালো করে, বিকজ আমার 6/8 রিদমের একটা প্রবলেম আছে, আমি না আমার ঝুলে যাচ্ছে গানটা ইয়ে হচ্ছে, তো আমি সুতীর্থদারটাই শুনবো, শুনে ভালো করে গাইবো। এবার তো মানে প্রথম তো একটু হয় যে কি হবে, একটা এত বড় প্রোডাকশন হাউসের জন্য গাইছি, প্রথমে তো জানতাম না, তারপর যখন জেনেছি তখন ভালো লাগবে না কি জানি না। কিন্তু সত্যি বলছি যে মানে জয় আঙ্কেল তো অনেকটা হেল্প করেছে, সুতীর্থদার গান শুনেও আমি অনেকটা মানে হেল্পড হয়েছি যে মানে কিভাবে গাইবো, কিভাবে, বা যখন পিকচারাইজেশনটা দেখেছি কতটা মেয়েটা আনন্দ পাচ্ছে, মেয়েটা নাচছে, মেয়েটা ইয়ে করছে, তো সেইটা দেখে একটা অন্যরকম রিয়েলাইজেশন হয়। তো সেইটা মানে অন্যরকম একটা ফিলিং, ওটা তো ইয়ে করা যাবে না। তো তুই আমাকে এত বছর পরে আমার সাথে কাউকে প্রশ্ন, আরে আমি তো বললাম তখন তো তুই পুচকেছিলি, আমি তো পুচকেছিলাম, তা তখনকার সঙ্গে আমার এখন কতটা পার্থক্য দেখিস, নাকি আমি একই আছি? একই, তা সেটাই বল। ও জয়দাকে নিয়ে খুব একটা ভাবছে না, বাকিরা যেটা হয়েছে সেটাই। জয়দা, একটা জিনিস বলো, যে এই যে প্রায় 11-12 বছর পরে উইন্ডোজের সঙ্গে কাজ করতে গিয়ে 11 বছর আগে একটা বাংলা ছবিতে যেভাবে বাংলা গানকে ব্যবহার করা হতো, এবং শুধু তো গান নয়, গানের পেছনে আরও আনুষাঙ্গিক অনেক জিনিস থাকে, মানে সেটা তুমি তোমার বাজেট থেকে শুরু করে সবটাই বাড়তেও পারে কমতেও পারে, সেটা তো ডিপেন্ড করে ছবির ওপর।
11-12 বছর পরে যখন উইন্ডোজের সঙ্গে কাজ করলে, যে লাস্ট যে গানগুলো করেছিলে আর এখন যে গানগুলো করলে, কি কি ভাগ হলো, মানে কি কি আলাদা করতে হলো তোমাকে? লাস্ট যখন কাজ করেছি এটা প্রায় আমার মনে হচ্ছে 13-14 বছর, আমার হিসেবটা একটু গুলিয়ে যাচ্ছে, কিন্তু ওরকমই হবে, মানে 12 বছর তো হবেই। এক যুগ পরে বাজেট চেঞ্জ হয়েছে, কিন্তু নন্দিতাদি বা শিবু তাদের পছন্দটা তো পাল্টায়নি, এখন প্রমোশনগুলো আলাদা হয়েছে। বেসিক কন্টেন্টের জায়গাটা কিন্তু ভালো জিনিসই থাকে। একটা ভালো ছবি, ভালো স্ক্রিপ্ট, ভালো চরিত্র, ভালো অভিনয়, এগুলো তো খুব একটা চেঞ্জ হয় না। আর আমিও নিজের, দেখো একটা জিনিস হচ্ছে যে আমারও একটা সিগনেচার আছে, সেই সিগনেচারটাও তো পাল্টায় না, আমাকে সময় অনুযায়ী হয়তো টেকনিক্যাল কিছু জায়গা চেঞ্জ হবে আর কি, কিন্তু আমি যে নিজেকে খুব যুগোপযোগী করার চেষ্টা করেছি জোর করে, সেটা নয়। আর এখানে গল্পটা মোটামুটি 80s বা আর্লি 90s গল্প এরকমভাবেই দেখানো হয়েছে, লেট 80s বা আর্লি 90s, ফলে আমাকে খুব সময়ের থেকে এগোতে হয়নি, বরঞ্চ পেছোতেই হয়েছে। তা আর এখন রেকর্ডিংয়ের অনেক মানে প্রযুক্তিগত অনেক সুবিধা পাওয়া যায়, যেটা তখন ছিল না। তা সেই সুবিধাগুলোই পেয়েছি, কিন্তু মানে আলাদা কিছু আমার মনে হয় না। আমার কাছে এটা উইন্ডোজের সঙ্গে এত বছর পরে কাজ করা আমার একটা বাড়ি ফেরার মতো আনন্দ হয়েছে, যে অনেক দিন পরে একটা আত্মীয় স্বজনের সাথে দেখা হলে, তাদের সঙ্গে কাজ করলে, সময় কাটালে যেমন লাগে, আমার ঠিক সেরকমই লাগছে। এই ছবিতে কোন গানটা সবথেকে বেশি চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং চলে যেও না গানটা চ্যালেঞ্জিং ছিল এক অর্থে, কারণ এটা খুব ক্রুশিয়াল একটা গান। আবার প্রথমে একটা গান আছে যে গানটা এখনও রিলিজ হয়নি, যেটা অন্বেষার আমি গেয়েছি। প্রত্যেকটা মানে চ্যালেঞ্জ হিসেবে আমি তো এনজয় করেছি আর কি, মানে চ্যালেঞ্জিং হিসেবে আমি দেখিনি, কিন্তু বরঞ্চ মনের চাবির এটা যেটা ইজিয়ার শুনতে, সেটা আগে একটা অন্য গান আমি আর শ্রীজাত তৈরি করেছিলাম। এবার সেই গানটা সামাও একটু ভারী হয়ে যাচ্ছিল ক্যারেক্টার অনুযায়ী, ওদের বয়স অনুযায়ী, তা সেদিক থেকে বেশি খাটতে হয়েছে হয়তো ওই গানটার জন্যে। কিন্তু বাকিগুলো আমার এই টোটাল প্রোডাকশানটা, মানে চ্যালেঞ্জ বলতে হচ্ছে যে একটা গান ভাবলাম, সেটা প্রাথমিকভাবে লেখা হলো, সুর করা হলো, ডিরেক্টররা অ্যাপ্রুভ করলো, তারপরে তো আমাকে গানটা সাজাতে হবে এবং ফাইনাল যে প্রোডাক্টটা তৈরি করতে হবে, সেটা একদম মিক্সিং মাস্টারিং পর্যন্ত, সেই জায়গাটাতে একটা চ্যালেঞ্জ থাকে, যে আমি যেটা ভেবেছি সেই চ্যালেঞ্জটা আমার সাথেই আমার, যাতে সেই জায়গাটা রিচ করতে পারি। তা সেটা আমার সব কটা গানের ক্ষেত্রেই ছিল। আর আমি প্রচণ্ড খুঁতখুঁতে, মানে অতি খুঁতখুঁতে, লোপা এক একটা সময় প্রচণ্ড বিরক্ত হয়ে যায়, তোমার কাজ আর শেষ হবে না। কিন্তু সত্যি আমি মানে একটা গান মিক্স হয়ে গেছে, আবার সেখান থেকে আবার কিছু জায়গায় চেঞ্জ করেছি, আবার আলাদাভাবে মিক্স হয়েছে, সেটা চলতেই থাকে, মানে সেটা যতক্ষণ না রিলিজ হচ্ছে আমার এই ট্রায়াল অ্যান্ড এরার চলতেই থাকে, কীভাবে আরও ভালো করা যায়। তা আমার মনে হয় সেটা খুব হেলদি জিনিস আর কি। হ্যাঁ, সেটাও কিন্তু এদের মতো আমি একই সারিতেই পড়ি, কারণ সেটাও আমি স্ক্র্যাচ গেয়েছিলাম। আমি তো যেগুলো আমি ম্যাক্সিমাম গান এখনো পর্যন্ত আমি শুরু করে আমিই গাই, মানে গেয়ে সেগুলো স্ক্র্যাচ তৈরি করি, মানে প্রথম শোনানোর জন্য, তারপরে ওদের ডাকি আর কি। তা এইটার একটা প্রথম যে গানটা আছে যেটা অন্বেষা গেয়েছে, সেটাতে আবার ওরা ব্যাকিং ভোকালও গেয়েছে তখন ঠিক ছিল না যে ওরা লিড ভোকালস গাইবে, তা সেই গানটার মেল পোর্শনটা আমার গলাতেই ছিল, তো সেই অবস্থাতেই শুটিং হয়েছে। তারপর এই জিনিয়া আর শিবু ষড়যন্ত্র করে কিছু ধরে চেঞ্জ করতে দিল না, বললো তোমার গাওয়াটাই থাকবে, এবং শিবু এমনও করেছে, আমি বললাম যে আমি পরে আরেকবার ভালো করে গাই, বলছে হবে না, তুমি যেটা গেয়েছো সেটাই দরকার, কিছুতে চেঞ্জ করতে দিল না। যখন গান নিয়ে আজকে কথা হয়েছে, তাহলে গান দিয়ে শেষ হবে। জয়দা যেহেতু আজকে এদের তিনজনের স্যার হিসাবে থাকবে পাশে গিটার হাতে, তিনজনের থেকে গান শুনবো, যার যে গানটা আমরা শুনতে পাচ্ছি সেটাই একটু একটু করে যাব। চলে যেও না রজনী পোহায়, চলে যেও না
রজনী পোহায় চলে যেও না, রজনী পোহায় এ আধারিকে কখন যে হারায়, এ আধারিকে কখন যে হারায়। আজও নিশি ডাকে যে কাকে কোথায়, কে লুকিয়ে আছে ঘন মেঘ ছায়। গারি সানি সা পাধা পামা পা গারি সানি পারে, চলে যেও না রজনী পোহায় চলে যেও না, রজনী পোহায়। মাতাল ফাগুন রাঙা আগুন মেশায় আবির, রে লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে। মাতাল ফাগুন রাঙা আগুন মেশায় আবিরে, লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে। পানির পাতায় খয়ের মেশে ধুলোয় মিশে রোদ, মেলামেশায় কোথায় হারায় মনের চাবি রে। আলুক শালুক জল কুটুম চেনার ছল, বুকের গহীন ছোট বহিন জোনাক মফস্বল, তাকে লুকিয়ে ছুঁই তাকালে তুই ঠাহর যাবি রে। কাজল তলে দিঘির জলে পাবে না তার কই, লোকে বলুক যেমন খুশি চোখেই পাতাই সই। সুতোর টানে আসমানে মেঘের বাড়ি ঘর, সুজন যদি হবে তো আয় দুজন মেঘের রই। এবারই সেবারই সবারই নজরে ভুল, আদরে বুনেছি চাদরে ফুটেছে ফুল। স্রোতেও জান সে পিছু টান পথের দাবি রে, মনের চাবি রে কোথায় পাবি রে। ও মাতাল ফাগুন রাঙা আগুন মেশায় আবিরে, লুকো চুরির এমন খেলা কোথায় পাবি রে। পানের পাতায় খয়ের মেশে ধুলোয় মেশে রোদ, মেলামেশায় কোথায় হারায় মনের চাবি রে। আলুক শালুক জল কুটুম চেনার ছল, বুকের গহীন ছোট বহিন জোনাক মফস্বল, তাকে লুকিয়ে ছুঁই তাকালে তুই ঠাহর যাবি রে। মনের চাবি রে কোথায় পাবি রে।